মিটার ভাড়া কেন 10 টাকা নেয়? মিটার তো আমি কিনে নিছি। অথচ এই মানুষগুলো কিন্তু শিক্ষিত মানুষগুলো টক শোতে আসে এই কথাগুলো বলে যে আমি তো মিটার কিনে নিয়েছি, মিটার ভাড়া 10 টাকা। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, যে ব্যক্তিটা এই কথাটা বলেছে তাকে আপনি বলবেন, আপনি যে মিটারটা কিনে নিয়েছেন সেই রসিদটা আমাকে একটু দেখায়েন তো। আপনি যে মিটারটা কিনে নিয়েছেন সেই রসিদটা আমাকে একটু দেখাবেন। প্রত্যেকটা লোক থেকে 5,000 টাকার নিচে একটা মিটারের খরচা নেয় না, তার মিটারের অফিসে জমা নেয় টাকাটা। এরপরে দেখা গেছে কি আপনার মিটার ভাড়া নেয়, প্লাস ডিমেন্ড চার্জ নেয়, প্লাস ব্যাট নেয়। তো আমরা তো বিদ্যুৎ কিনি জ্বালাই, তাহলে আমাদের উপরে আবার ব্যাট কেন? দেখা গেছে 70-80 টাকা ব্যাটে নেয়। এরপরে ডিমেন্ড চার্জ কিসের ডিমেন্ড চার্জ নিবে আমাদের উপর থেকে? এরপরে মিটারের ভাড়াটা নেয়। এখন উনি পল্লী বিদ্যুৎ যে বিদ্যুৎ আমাদেরকে দিতেছে, এই বিদ্যুৎটা তো আমাদের জায়গার উপরে দিয়ে তারা লাইন টানছে। তারা কি আমাদের খাম্বার ভাড়া দেয়? লোডশেডিং এর কারণ সরকার এখানে বলছে যে এখানে আমাদের আপাতত কিছু করার নাই, কিছুদিন সময় লাগবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু এই লোডশেডিং এর কারণ পল্লী বিদ্যুতের উপরে অনেকে দায় চাপাচ্ছে, কিছু কিছু অফিসে হামলা পর্যন্ত করা হয়েছে। এই বিষয়গুলোতে কেউ তেমন কোনো মিডিয়ায় খুব একটা বেশি ফোকাসও পায় না। তারপরে তারপরে দেখা গেল যে একজন এমপি মহোদয়, বিরোধী দলের এমপি মহোদয়, আমি তার নাম নিচ্ছি না, উনি উনি এক জায়গায় যায়, এক অফিসে যায়, এই লোডশেডিং এর জন্য পল্লী বিদ্যুতের হুমকি ধামকি পর্যন্ত দিল। এই যে একটা বিষয়, একজন শিক্ষিত মানুষ হয়ে যদি এই বিষয়গুলো যদি ওনারা অ্যাড্রেস করতে না পারে, তাহলে আমরা ফিল্ড পর্যায়ে যারা কাজ করি তারা আমরা কতটা ঝুঁকিতে আছি এটা আসলে বলে বোঝানো যাবে না। এখন পল্লী বিদ্যুৎ কখনো কোনো সময়ের জন্য বিদ্যুৎ উৎপন্ন করে না। জাস্ট পল্লী বিদ্যুৎ, নেসকো, ডেসকো এগুলো হচ্ছে বিদ্যুৎ বিতরণ সংস্থা। যারা বিদ্যুৎ উৎপন্ন করে ওনারা বলছে যে আমাদের এটা সমস্যা। সেক্ষেত্রে তারপরও যে পল্লী বিদ্যুৎ এবং নেসকোর ওই অফিসগুলোতে হামলা করা হচ্ছে, এই বিষয়গুলো একটু দেখা দরকার সরকারের প্রতি। আর পল্লী বিদ্যুৎ সম্পর্কে আরো মানুষের অনেক অনেক ধারণা আছে। বিশেষ করে যেমন যে অনেকে বলে যে হচ্ছে কি মিটার ভাড়া কেন 10 টাকা নেয়? মিটার তো আমি কিনে নিছি। অথচ এই মানুষগুলো কিন্তু শিক্ষিত মানুষগুলো টক শোতে আসে এই কথাগুলো বলে যে আমি তো মিটার কিনে নিয়েছি, মিটার ভাড়া 10 টাকা। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, যে ব্যক্তিটা এই কথাটা বলেছে তাকে আপনি বলবেন, আপনি যে মিটারটা কিনে নিয়েছেন সেই রসিদটা আমাকে একটু দেখায়েন তো। আপনি যে মিটারটা কিনে নিয়েছেন সেই রসিদটা আমাকে একটু দেখাবেন। সেই রসিদটা যদি উনি দেখাতে পারে তাহলে অবশ্যই তার মিটার ভাড়া নেওয়া হবে না। কিন্তু উনি রসিদ দেখাতে পারে না, একটা গুজবে কান দিয়ে দিল, মনে যা চাইলো তাই এইভাবে মনে করেন যে বলে যাচ্ছে। তারপরে অনেকের ডিমান্ড চার্জ বা আরো অন্যান্য বিষয় নিয়ে, ভুতুরে বিলে এইসব বিষয় নিয়ে ইয়াগুলো করে। এইসব বিষয়ে আমরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ, প্রত্যেককে শিক্ষিত মানুষ। আচ্ছা ফয়সাল, একটা প্রশ্ন একটু বলি আপনাকে। যখন কোনো একজন গ্রাহক মিটার নেন প্রথম অবস্থায়, তার থেকে একটা চার্জ নেন, যিনি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যে থাকেন বা মেবি সমিতির পক্ষ থেকেই একটা চার্জ নেন, মিনিমাম একটা চার্জ নেন 4,000 5,000 এরকম একটা চার্জ নেন। ওই চার্জটা আসলে কিসের ভিত্তিতে নেওয়া? মিটারের টাকা নেন? আচ্ছা, জি জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। এটা আমি ক্লিয়ার করি। ধরুন একজন গ্রাহক একটা নতুন সংযোগ দিবে, এই নতুন সংযোগের জন্য তার স্বাভাবিকভাবে 100 টাকা 130 টাকার মতো, যেটা হচ্ছে অফেরতযোগ্য, এই 130 টাকা একটা আবেদন করতে হবে অনলাইনে। সে আবেদন করা হয়ে গেলে, সে আবেদন করা হলে 130 ফিটের মধ্যে যদি তার খুঁটি থেকে যদি তার সংযুক্ত স্থল হতে 130 ফিটের দূরত্ব হয়, সেক্ষেত্রে তার সে সংযোগ পাবে। এজন্য তাকে কি করতে হয়, এরপরে আবেদন করার পরে আমাদের অফিস থেকে একটা ইন্সপেকশনে আসে যে এই লাইনটা 130 ফিটের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তাকে ওকে করে তাকে হচ্ছে ওয়ারিং করতে বলে। এই ওয়ারিং সে করলো, ওয়ারিং করার পরে অফিসে শুধুমাত্র একটা হচ্ছে জামানত বলে, যেটা পার কিলোওয়াট আবাসিকের ক্ষেত্রে 480 টাকা পার কিলোওয়াট। এখন আগে 1 কিলোওয়াটের জামানত নিত, এখন কিছু কিছু সমিতি বা কিছু কিছু অফিস মনে করতেছে এখন তো মানুষের চাহিদা দিন দিন বেড়ে গেছে, সেক্ষেত্রে অনেকে 2 কিলোওয়াট নেয়। সেক্ষেত্রে 1100 টাকা অনলি অফিসে জমা হয়। এটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট। এই 1100 টাকা হচ্ছে ফেরতযোগ্য। এই প্রথম 100 টাকা অফেরতযোগ্য, কিন্তু এই 1100 টাকা হচ্ছে ফেরতযোগ্য। এটা করা হয়েছে কি কারণে? কারণ একজন আমাদের যেহেতু পল্লী বিদ্যুৎ সিস্টেমের প্রায় 95% হচ্ছে পোস্টপেড গ্রাহক। এই পোস্টপেড গ্রাহকদের ক্ষেত্রে দেখা গেল সে বিল ব্যবহার করার 1 মাস পরে তাকে বিল দেয়। সেক্ষেত্রে যদি কখনো সেই বিলটা বাকি থাকে বা কোনো বাকি রেখে চলে যায়, সেজন্য ন্যূনতম একটা জামানত হিসেবে এই জিনিসটা রাখা হয়। এবং কেউ যদি এই সংযোগটা কেটে নেয়, সেক্ষেত্রে সে
এই 1100 টাকা সে ফেরত পাবে। এখন বাকি তার খরচ কি? একজন নতুন সংযোগের গ্রাহকের জন্য খরচ হচ্ছে একটা বোর্ড কিনবে, সে একটা রড কিনবে, একটা মেইন সুইচ কিনবে। অফিস থেকে তার এবং মিটার সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হয়। এটা পল্লী বিদ্যুতের ক্ষেত্রে সম্পূর্ণরূপে তার এবং মিটার ফ্রি দেওয়া হয়। এখন এখন এইটুকুই মাত্র খরচ। এখন সে যদি রড কিনে, তার যদি বাসার ওয়ারিং এর মালামাল কিনে, কিংবা মেইন সুইচ কিনে, এই খরচগুলো তো অফিসের মধ্যে পড়ে না। এই খরচগুলো তাকে কিনে নিতে হয়, দোকান থেকে কিনে নেয়। এখন না, আমি যেটা আপনি বলছি আপনাকে যে নতুন গ্রাহক যখন মিটার নেন সর্বনিম্ন জি, 5,000 টাকা পর্যন্ত নেওয়া হয়, সর্বোচ্চ না, আরো নেওয়া হতে পারে, কিন্তু ওই 5,000 টাকার আপনি যেটা বললেন যে 150 টাকা আবেদনের জন্য দিতে হয়, 1100 টাকা অফিসের জন্য দিতে হয়, বাকি জি। টাকাটা যে নিচ্ছেন ওই টাকাটা কিসের নিচ্ছেন? বাকি টাকাটা যে নিচ্ছে, এটা হচ্ছে কেউ কোনো দালাল শ্রেণী কেউ হতে পারে, অথবা দেখা গেল যে একজন কন্ট্যাক্ট করছে, মানে দালাল। এখানে পল্লী বিদ্যুতে কোনো কর্মকর্তা কর্মচারী ইনভলভ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সমস্যাটা হচ্ছে কি, এখানে একটা সমস্যা হচ্ছে যে ইলেকট্রিশিয়ান একটা বিষয় আছে। মানে এই যে একটা ওয়ারিং করলো, সরকার অনুমোদিত কিছু ইলেকট্রিশিয়ান আছে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক ইলেকট্রিশিয়ান আছে। এই যে সে রড এবং বড এবং মেন সুইচ এবং তারের সঙ্গে, মানে এই যে তার যে ওয়ারিং করলো, এই ওয়ারিং এর জন্য তাকে একটা সার্টিফিকেট করতে হয় একটা ইলেকট্রিশিয়ান দ্বারা, যে হ্যাঁ আমি আমার এই ওয়ারিং গুলো আমি করেছি। এই সার্টিফিকেট জন্য তার একটা মজুরি আছে, সে ওয়ারিং করে দিবে, এই বিনিময়ে সে 400 বা 500 টাকার একটা মজুরি পাবে। এই অনেকে করে কি, যে সে সরাসরি অফিসের দ্বারস্থ না হয়ে এই ইলেকট্রিশিয়ান অথবা এই মনে হয় যে দালাল টাইপের কিছু মানুষের কাছে সে দ্বারস্থ হয়। দ্বারস্থ হওয়ার ফলে সে বলছে, না আমি অফিসে ভেজাল টেজালে যাবো না, আপনি ইয়া করেন, আমার আবেদনগুলো আপনি করেন, আপনার যত টাকা লাগে আমি দিব। কিন্তু আপনি যদি আজকে আবেদন করেন, আমি আপনাকে এতটুকু সহায়তা মানে বলতেছি যে ইনশাল্লাহ আপনি এই 1100 টাকার বাইরে অফিসে কোনো প্রকার টাকা জমা দেওয়ার লাগবে না। শুধুমাত্র আপনার রড, বোর্ড এবং যে মেন সুইচ এবং হচ্ছে যে আপনার ওয়ারিংটা করে দিবে, তার যে মনে করেন যে মজুরি তাকে সেটা দিতে হবে। এর বাইরে আপনার আর কোনো খরচ নেই। হুম। জি এনামুল ভাই। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনি ডিমান্ড চার্জটা নিয়ে বলতেছিলেন, এবং মিটার ভাড়া যে 10 টাকা করে নেওয়া হয় সেটা ঠিক কত মাস পর্যন্ত নিলে সেই মিটার ভাড়াটা পূরণ আচ্ছা, হয়? কারণ প্রত্যেক মাসেই আচ্ছা, নেওয়া হচ্ছে, যে 10 বছর আচ্ছা। 15 বছর ধরে চালাচ্ছেন, হুম, পুরো মাসে মিটার ভাড়া আসছে, ডিমান্ড চার্জটা পুরো মাসে আসতেছে। তো এইগুলো আসলে আচ্ছা, কিসের ভিত্তিতে? আচ্ছা। ডিমান্ড চার্জ এটা আসবেই। এটা হচ্ছে কখনো প্রায় 90% দেশেই মনে করেন যে এইটা আছে, এটা ইয়া করার কোনো সমস্যা। এই ডিমান্ড চার্জটা অনেক মনে করেন যে ক্যাপাসিটি চার্জে অনেকটা যুক্ত হয়। এই এই ডিমান্ড চার্জ যে সরকার অনুমোদিত, এটা কখনো কমানো বা ইয়া করা সম্ভব না। এবং এনার্জি রেগুলেটর কমিশন কর্তৃক এটা হচ্ছে পার কিলোওয়াট 42 টাকা হারে এই ডিমান্ড চার্জটা নেওয়া হয়। এটা কখনো ইয়া সম্ভব না। আর মিটার ভাড়ার যেটা বললি, আপনি চাইলে মিটারটা কিনে নিতে পারেন। আপনি যখন একটা মিটার কিনে নিবেন, এইটারও কিন্তু অপশন আছে, এটারও আইন আছে, এটারও অপশন আছে। আপনি যদি একটা মিটার চাইলে কিনে নেন, সেক্ষেত্রে আপনার এই 10 টাকা চার্জ দেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি একটা মিটার কিনেন, সেক্ষেত্রে লসটা আপনারই বেশি হবে। কি কারণ, একটা মিটার 1200 টাকা মূল্যে আপনি কিনলেন, এই 1200 টাকা মূল্যে কেনার পরে দেখা গেল যে অফিস 1200 টাকা মূল্যে কিনলে আপনার কাছে 10 টাকা হারে চার্জ নিচ্ছে। এই 10 টাকা হারে চার্জ নিলে এই মিটারের মূল্যটা উসুল করতে অফিসের খরচ হবে 10 বছর। এর মধ্যে এই 10 বছরের মধ্যে যদি মিটারটা বজ্রপাতে কিংবা টেকনিক্যাল ত্রুটির জন্য সাদা হয়ে যায়, কিংবা হচ্ছে বজ্রপাতে ফেটে যাবে, পুড়ে যায়, অফিস কিন্তু বিনামূল্যে এই মিটারটা আপনার মনে করেন যে চেঞ্জ করে দিবে। এই যে এই চেঞ্জ করে দিল, এর বিনিময়ে আপনার আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এই যে বিষয়টা, যখন আপনি একটা মিটার কিনবেন, তখন বজ্রপাতে পুড়ে গেল না আপনার এমনি টেকনিক্যাল ডিসপ্লে নষ্ট হয়ে গেল, 10 বছর একটা মিটার সাধারণত মানে যায় না। সেক্ষেত্রে আবার আপনাকে ওই মিটারটা আপনাকে কিনতে হবে। তারপরে যদি কেউ কোনো গ্রাহক চায়, এই নিয়মটা আছে চাঁপাইনবাবগঞ্জে। পল্লী বিদ্যুতের আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, চাঁপাইনবাবগঞ্জের গ্রাহকরা তারা ও মানে মানে অনেকাংশ গ্রাহক আছে যারা 10 টাকা মিটার ভাড়া দেয় না। কারণ তারা একটা মিটার, তাদের কাছে একটা নিয়ম আছে যে একটা মিটার কিনে নেয়, কিনে নিয়ে সেটা অফিসে জমা দেয়, অফিসে জমা দিয়ে টেস্ট করে, তারপরে তারা ব্যবহার করে। হুম, জি না জি। ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমি কয়েকজন দর্শক আছেন, একটু দর্শকের প্রশ্ন জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আনমিউট করতে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং আলোচকদেরকেও ধন্যবাদ। আমি এই বাইকে বলতে চাই, উনি কি চাঁদের দেশে চাকরি করে নাকি বাংলাদেশে চাকরি করে? আপনি কি ভাই চাঁদের দেশে চাকরি করেন না বাংলাদেশে চাকরি করেন? গত ভাই এনামুল মনির ভাই, গত 2-3-4 মাস আগে সম্ভবত আমার যে কোনো কারণে আমার নিজের মিটার এরা ওই বিচ্ছিন্ন করছে। তো বিচ্ছিন্ন করার পরে আমি গেলাম অফিসে। অফিসে যাইবার পরে আমাকে বলছে যে 1200 টাকা আমি জমা দিলে আমার রিসিট দিচ্ছে, রিসিট অলরেডি আমার কাছে এখনো আছে। তো দেখা গেছে 1200 টাকা জমা দিলে আমার লাইনটা পুনর্নির্মাণ করে দিবে, পুনঃ লাগাই দিবে আবার। তো আমি 1200 টাকা দিয়ে রিসিট কাটার পরে আমার লাইনটা লাগাই দিছে একদিন পরে। এখন দেখা গেছে কি আপনার প্রত্যেকটা লোক থেকে 5000 টাকার নিচে একটা মিটারের খরচা নেয় না, তার মিটারের অফিসে জমা নেয় টাকাটা। এরপরে দেখা গেছে কি আপনার মিটার ভাড়া নেয়, প্লাস ডিমেন্ড চার্জ নেয়, প্লাস ব্যাট নেয়। তো আমরা তো বিদ্যুৎ কিনি জ্বালাই, তাহলে আমাদের উপরে আবার ব্যাট কেন? দেখা গেছে 70-80 টাকা ব্যাটে নেয়। এরপরে ডিমান্ড চার্জ, ডিমান্ড চার্জ কিসের ডিমান্ড চার্জ নিবে আমাদের উপর থেকে? এরপরে মিটারের ভাড়াটা নেয়। এখন উনি পল্লী বিদ্যুৎ যে বিদ্যুৎ আমাদেরকে দিতেছে, এই বিদ্যুৎটা তো আমাদের জায়গার উপরে দিয়ে তারা লাইন টানছে। তারা কি আমাদের খাম্বার ভাড়া দেয়? তারা তো আমাদের জায়গার উপরে যে খাম্বাটা বসাইছে, তারা কি আমাদেরকে খাম্বার ভাড়া দেয়? তারা তো আমাদেরকে খাম্বার ভাড়া দেয় না। তাহলে আমাদের থেকে তারা আবার উল্টা টাকা নিতেছে কেন? উনি তো যে কথাগুলো বলছে, এ কথাগুলো আদৌ বাংলাদেশে সত্য না। এখন বিদ্যুৎ মন্ত্রীর কথা ভাই, বিদ্যুৎ মন্ত্রী উনি ব্যর্থ একজন মন্ত্রী। উনি গত সেশনও এই সরকারের বদনাম করছে। উনি গত সরকারের আমলও 1 থেকে 6 সাল পর্যন্ত এই খাম্বা আছে, বিদ্যুৎ নাই। তো দেখা গেছে কি ওনার আমলটায়। এখন বর্তমানে কারেন্ট তো যায় না, ফাঁকে ফাঁকে কারণ আসে। এখন ফাঁকে ফাঁকে কারণ আসলেও দেখা গেছে ভাই 700-800-1000-এর নিচে মানুষের বিল টোটাল আসে না। তো দেখা গেছে আপনি এই লক্ষ লক্ষ কোটি কোটি মিটার যে মানুষের উপরে এইভাবে ছাপাইতেছে, এটার কারণটা কি? এখন দেখা গেছে ভাই, আমরা বলতে চাই এই কথাটা, এই দেশে যদি নাকি আপনার দুর্নীতিবাজ, আপনার এই ঘুষ বাণিজ্য এবং আপনার এই চাঁদাবাজ আর ব্যর্থ মন্ত্রীগুলাকে যদি নাকি আপনার তারেক রহমান না সরায়, চাঁদাবাজকে ঠিক মতো শাসন না করে, এবং এই মন্ত্রীদের যারা অপদার্থ মন্ত্রী, যারা দেশ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নাই, তাদেরকে যদি না সরায়, আর বিভিন্ন অফিসে যে ঘুষ বাণিজ্য চলে এটা যদি বন্ধ না করে, তাহলে এই দেশের কখনো উন্নয়ন হবে না। আমরা চাই এই দেশটা যেন সুন্দরভাবে চলে, এবং যে যারা নেতৃত্ব দিবার মতো, যারা মন্ত্রিত্ব করার মতো লোক আছে তো এই দেশে, তাদেরকে যদি মন্ত্রিত্ব দেয়, এই দেশটা সুন্দর চলবে। না হয় এই দেশটা ওই হাসিনার মতনই চলবে, মানুষ ধৈর্যের বাইরে চলে গেছে। সম্পূর্ণ দ্রব্যমূল্যের দাম ভাই ঊর্ধ্বগতি, সম্পূর্ণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের এখন দিশেহারা। তো আমার কথা হলো, যদি ডক্টর ইউনূসে 18 মাস শাসন করি, যদি নাকি এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে চালাইতে পারে, বুঙ্গুল দেশ। হাসিনা চলে যাবার পরে এই দেশটা একটা বুঙ্গুল দেশ ছিল। ওনার আমলে যদি 18 মাসে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কমাইতে পারে, এখন নির্বাচিত সরকারে পারবো না কেন? নির্বাচিত সরকার পারবো না কেন ভাই? ওনার তো পারার কথা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।